কাপড়ের লাগে গেছে গো আমাদের ঈদ আল্লাহ কবুল করলো না, আমাদেরকে মাতম দিয়ে দিল। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত 23 জনের লাশ হস্তান্তর, জাকাতদাতা সহ আটক 8। ক্যাম্পে কাঠ দিছিল, এই কাঠ নিয়ে মা গেছিল শাড়ি আনতে। শুধু আমার মা তো না, আরো অনেকে মারা গেছে। আমার মা জাকাতের কাপড় আনবার গিয়ে মারা গেছে, আমি তো কামাই করে খাওয়া যাবো, আমি তো জানি না যে আমার মা মারা যাইব। 35 বছর থেকে দিয়ে আসতেছে, কোনো সময় কোনো ঝামেলা, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। আল্লাহ পাবে খুব ভালোভাবে গেছে। এবার এই জন্য আমি পুলিশের সাহায্য নেই। তদন্ত কমিটি গঠন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই অবহেলা জড়িত যে কারণটা যে ঘটিয়েছেন জাকাতের কাপড় দেওয়ার নামে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, প্রায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রঞ্জন শুভ্র এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদি আরবের মাজমায় সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ নিহত 9, আহত 27, হতাহতরা সবাই পরিচ্ছন্নতা কর্মী। ট্রেনের আগাম টিকিট কিনতে আজও ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়, বিআরটিসির আগাম টিকিট বিক্রিতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ভিড় বেড়েছে দর্জি বাড়িতেও। দুটি জাহাজে কোকেনের চালান উরুগুয়ে হয়ে বাংলাদেশে পাঠায় বলিভিয়ান একটি প্রতিষ্ঠান, রিমান্ডে গ্রেফতার 4 জনের তথ্য, জড়িত আরও 7 জন শনাক্ত। এবং মিরপুরে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ওয়ানডে নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয়, হতাশ টাইগার সমর্থকরা। ময়মনসিংহে একটি জর্দা কারখানার মালিকের বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশু সহ কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে বলে জানায় জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ। তবে এ পর্যন্ত 23 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনায় ওই কারখানার মালিক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে দাফন খরচ বাবদ ধর্ম মন্ত্রণালয় 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। আমার মা জাকাতের কাপড় আনবার গিয়ে মারা গেছে, আমি তো কামাই করে খাওয়া যাবো, আমি তো জানি না যে আমার মা মারা যাইব। প্রতি বছর আর কি শামীম সাহেবের জর্দা ফ্যাক্টরিতে কাপড় দিত, ওই কাপড় আনতে যাইতো আমাদের ক্যাম্পে থেকে অনেক মেয়ে ছিল। কিন্তু এবার আমাদের ঈদ আল্লাহ কবুল করলো না, আমাদেরকে মাতম দিয়ে দিল। এভাবেই আহাজারি করছেন ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহতদের স্বজনেরা। শুক্রবার ভোরে শত শত লোক হুড়োহুড়ি করে একসাথে প্রবেশ করতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ক্যাম্পে কাঠ দিছিল, এই কাঠ নিয়ে মা গেছিল শাড়ি আনতে। শুধু আমার মা তো না, আরো অনেকে মারা গেছে। গেটটা পিছন থেকে মানুষের ডাকাইতেছে, ডাকানোর পরে গেটটা খুললে দিছে না, খুললে গেছে, খুললে যাওয়াতে সামনে আসছিলাম, সামনে আছে ওটি সবার তল করছে। বাচ্চা, শিশু, মেয়ে, বৃদ্ধ বা একটু কম বয়সী, একটা লাশ পাইলাম না আমি, জীবিত সব আপনার ডেড। এদিকে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশকে উনি জানান নাই, যে আমাদের ধারণা হয়তো 3 গুণ লোক এসেছিল, অনেক বেশি লোক এসেছিল, জমায়েত হয়েছিল। তদন্তের স্বার্থে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, হেডেড বাই এডিশনাল ডিআইজি শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ। এদিকে 35 বছর ধরে জাকাতের কাপড় বিতরণ করলেও কোনো সমস্যা না হওয়ায় প্রশাসনকে অবহিত করেননি বলে দাবি বাড়ির মালিকের। 35 বছর থেকে দিয়ে আসতেছে, কোনো সময় কোনো ঝামেলা, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। এবার এই জন্য আমি পুলিশের সাহায্য নেই।
আহতদের মধ্যে 5 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তিকৃতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে, তার মধ্যে 5 জন আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে আসছে। তাদের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক ভেবে তাকে আমরা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। নিহতদের প্রত্যেককে ধর্মমন্ত্রীর পক্ষ থেকে 10,000 এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে 10,000 টাকা অনুদান দেয়া হবে বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহে পদদলিত হয়ে যে হতাহতের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত পুলিশ সেই 24 জনের লাশ শনাক্ত করেছে এবং এই 24 জনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নিহত 24 জনের মধ্যে এখন পর্যন্ত আমরা যেটা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে এর মধ্যে 21 জন মহিলা, 2 জন মেয়ে শিশু এবং 1 জন ছেলে শিশু রয়েছে। সবাই শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের লাশগুলো এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ গড়ে রেখে সেখান থেকেই পরে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এদিকে এই ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখন 5 জন ভর্তি আছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাইরেও শহরের যে বিভিন্ন হাসপাতালগুলো, বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতেও আরো কিছু আহতরা থাকতে পারে বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন। তো এদিকে এই ঘটনার সুষ্ঠু কারণ অনুসন্ধানে পুলিশের পক্ষ থেকে স্থানীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জের মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছিল। তো এই হেডকোয়ার্টার্সের কমিটির ঘোষণার পর ময়মনসিংহ জেলা থেকে জেলা পুলিশ প্রশাসন যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটিটি প্রত্যাহার করে নিয়েছেন। এখন একটি কমিটি কাজ করবেন এবং আমরা জানতে পেরেছি যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ইতিমধ্যেই ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং তিনি ঘটনাস্থলের খুব কাছাকাছি আছেন। অল্পক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। এদিকে এই ঘটনায় যার বাড়িতে ঘটেছে সেই নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শফিকুল ইসলাম শামীম তালুকদার সহ 8 জনকে আটক করেছে পুলিশ। তো সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। দর্শক, ময়মনসিংহে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশু সহ অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। সৌদি আরবের মাজমায় এক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শ্রমিক সহ নিহত হয়েছেন অন্তত 9 জন। এছাড়াও আহত হয়েছেন আরো প্রায় 27 জন। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার মাসুদ, টাঙ্গাইল জেলার আলম চাঁদ মোহাম্মদ আর জামালপুর জেলার মোহাম্মদ ওয়াহিদ আলী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার শাখার ফার্স্ট সেক্রেটারি মিজানুর রহমান বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি আরব স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 12টার দিকে কাজ শেষে ফেরার পথে রাজধানী রিয়াদ থেকে 190 কিলোমিটার দূরের মাজমায় একটি সেতু পার হওয়ার সময় শ্রমিক বহনকারী একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনাটি ঘটে। এরা সবাই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং আহতদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। তাদের স্থানীয় কিং খালেদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের দুর্ঘটনার বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছি আমাদের প্রতিনিধি আরিফুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত 12টায় এই দুর্ঘটনাটা ঘটে রিয়াদের থেকে প্রায় 190 কিলোমিটার দূরে মাজমা নামক স্থানে। এই ঘটনায় ঘটনাস্থলে প্রায় 9 জন শ্রমিক নিহত হয়েছে এবং এতে আরো আহত হয়েছে 27 জন। ঘটনাস্থলে আমাদের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মিজানুর রহমান উপস্থিত হয়েছেন। উনি আমাকে ফোনে জানিয়েছেন 9 জন শ্রমিকের ভিতরে 3 জন বাংলাদেশি শ্রমিক রয়েছে। তাদের একজন কিশোরগঞ্জ জেলার মাসুদ, অপরজন টাঙ্গাইল জেলার আলম চাঁদ মোহাম্মদ, অপরজন জামালপুর জেলার মোহাম্মদ ওয়াহিদ আলী। এরা সবাই সৌদি আরবের আল ফাহাদ কোম্পানির শ্রমিক এবং এরা এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। ঘটনার সময় কাজ শেষে ট্রাকে করে তাদের আবাসস্থলে ফিরে যাচ্ছিল। এই সময় তাদের বহনকারী ট্রাকটির সামনের চাকাটি বাস্ত হয়ে যাওয়ায় ট্রাকটি একটি সেতুর উপর থাকায় সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মাজমা কিং খালেদ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত 27 জনের ভিতরে বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক রয়েছে, তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
দর্শক, সৌদি আরবের মাজমায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহ বেশ কিছু শ্রমিক নিহত হয়েছেন। সেখানকারই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দ্বিতীয় দিনের মতো পবিত্র ঈদ উল ফিতরের জন্য রেলের আগাম টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। আজ দেয়া হলো 14 জুলাইয়ের টিকিট। রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন 18,213টি টিকিট বিক্রি হবে কমলাপুর থেকে। গতকাল রাত থেকেই কাঙ্ক্ষিত সোনার হরিণ রেলের টিকিট কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। এদিকে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কালোবাজারি ও অনাকাঙ্ক্ষিত সমস্যা মোকাবেলা করে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বুথে পর্যাপ্ত রেলের টিকিট বিক্রি করছেন তারা। ঘনিয়ে আসছে ঈদ, আর তার সঙ্গে ঘনিয়ে আসছে স্বজনের প্রিয় মুখ দেখার আকাঙ্ক্ষা। যান্ত্রিক ঢাকার ব্যস্ত জীবনে নিরন্তর ছুটে চলা এই মানুষগুলো ফিরবে শেকড়ের টানে। তাই টিকিটের জন্য এই দীর্ঘ অপেক্ষা। যদিও রয়েছে ক্লান্তি, ক্ষোভ, অভিযোগ, তারপরও চাই টিকিট নামক সোনার হরিণটি। এত মানুষের ভিড় আর সবার এত অপেক্ষা, তারপরে আমরা ঈদে বাসায় যাব, অনেক বেশি আনন্দ লাগতেছে। এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক বেশি অপেক্ষার পর আমরা আশা করতেছি টিকিট পাবো। প্রশাসন যদি 7টা বাজে টিকিট দিয়ে দিত তাহলে মানুষের দুর্ভোগটা কম হতো। বাসে তো অনেক জ্যাম থাকে, এর জন্য ট্রেনে মূলত অনেক সহজে যাওয়া যাচ্ছে জ্যাম ছাড়া। এর জন্য মূলত এত কষ্ট করে এখানে বসে থাকে। এই কষ্টটা তখনই পূর্ণ হবে যখন আমার টিকিটটা হাতে পাবে। এখানে দক্ষ লোকের অভাব এবং একটা টিকিট দিতে অনেক সময় নিচ্ছে, আর টিকিট দেওয়ার অব্যবস্থাপনার কারণেই টিকিট দেওয়াটা দেরি হচ্ছে। কেউ এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যায়, আবার কেউ বা মাঝরাতে। তারপরও টিকিট পাওয়ার উচ্ছ্বাসে যেন ভেসে গেল সব ক্লান্তি। ঈদের টিকিট অনেক কষ্টে পাওয়া, অনেক ভালো লাগছে এখন। ছেলে মেয়ে, বাবা মা এদের সাথে ঈদ করবে, এই জন্য খুব ভালো লাগছে। টিকিট আমি হাতে পেয়ে গেছি, ভালো লাগছে অনেক। এখন বাসায় যাব। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে টিকিট কালোবাজারি বন্ধ ও নিরাপত্তা সহ যাত্রী সেবা নিশ্চিতে সর্বোচ্চ তৎপর তারা। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্ত টিম আছে, শুধু একটা না, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, র্যাব, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যত সিকিউরিটি আছে সব কিন্তু স্টেশনে আছে। 11 জুলাই দেয়া হবে 15 জুলাইয়ের টিকিট, আর 13 জুলাই পর্যন্ত চলবে রেলের অগ্রিম টিকিট বিক্রি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 9টা থেকে স্টেশনের কাউন্টারগুলোতে এই টিকিট বিক্রি শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোর থেকে স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। 14 জুলাইয়ের অগ্রিম টিকিট পেতে সেহরির পর থেকে স্টেশনে জড়ো হতে থাকেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি তারা। এদিকে প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ এই 4টি রুটের প্রায় 4171টি টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। এবার টিকিটের কালোবাজারি রোধে স্টেশনে 32টি সিসি ক্যামেরায় টিকিট বিক্রির কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এছাড়া স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর আদাবর থেকে 25 লাখ টাকা মূল্যের জাল নোট এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। প্রেস কার্ড ব্যবহার করে সরবরাহ করা হতো এসব নোট, দাবি র্যাবের। এবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। জুলাই মাসে এই প্রথম ওয়ানডে খেলছে স্বাগতিক বাংলাদেশ। সাধারণত এই মৌসুমে খুব বৃষ্টি হয় দেখেই কোনো আন্তর্জাতিক সিরিজ হয় না বাংলাদেশে, যে কারণে রাত থেকে বৃষ্টি এখনো মিরপুরের আকাশ ছাড়েনি। তাই বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে নির্ধারিত সময়ে শুরু নিয়ে সংশয় রয়েছে। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনি জানেন যে আর কিন্তু 1 ঘন্টা সময়ও নেই বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হতে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণ আফ্রিকা টিমই এখনো মিরপুরে এসে পৌঁছায়নি এবং আমরা যতটুকু খবর নিয়েছি কিন্তু তারা এখনো কিন্তু হোটেল থেকে বের হয়নি। আপনি বুঝতে পারছেন যে আসলে বৃষ্টির জন্য কিন্তু কখন খেলা শুরু হবে, আদৌ খেলা হবে কিনা, পুরো বিষয়টাই কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ এবং কোনো নিশ্চিত কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আপনি দেখছেন যে আমার পিছনে কিন্তু স্টেডিয়ামে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু যে লাইন রয়েছে, লাইনে কিন্তু আসলে কিছু কিছু লোক দাঁড়িয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অল্প কিছু সংখ্যক লোক দাঁড়িয়েছে যারা আসলে খেলা দেখতে যারা, এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা গেটগুলো খুলে দেওয়া হবে। তো আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু আসলে পুরো বাংলাদেশ হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে এখানেও
আপনি জানেন যে আজকে বাংলাদেশ ব্যাংক প্রধান কিন্তু প্রতিপক্ষ কিন্তু আসলে বৃষ্টি কখন শেষ হবে, আদৌ খেলা হবে কিনা, এবং আপনি জানেন যে এতক্ষণে কিন্তু টস হয়ে যাওয়ার কথা ছিল। টস তো দূরের কথা, কিন্তু মাঠে কিন্তু কেউ নামতে পারছে না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারা কিন্তু ড্রেসিং রুমে রয়েছে, তারা কিন্তু একটার পর মাঠে এসে পৌঁছেছে এবং তারা খেলা হবে কিনা সেজন্য অপেক্ষা করছেন। হয়তো বা কিছুক্ষণ পরে আসলে যখন খেলা শুরু হওয়ার কথা রয়েছে ঠিক 3টে নাগাদ হয়তো মাঠে আম্পায়াররা নামবে। আম্পায়াররা নামার পরে হয়তো একটি সিদ্ধান্ত হতে পারে। তো এখানকার যারা দর্শক তারা কিন্তু আরেকটি বিষয় আসলে আজকে এখানে দাবি করেছেন। তারা বলছেন যে আজকের যে টিকিট তারা কিনেছেন, খেলা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই টিকিট দিয়ে তারা কিন্তু আসলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে যাচ্ছেন, এটা কিন্তু তারা চাচ্ছেন। তো বুঝতে পারছেন যে দর্শকদের কিন্তু আসলে আগ্রহ প্রচুর রয়েছে আজকে খেলা নিয়ে। তারা কিন্তু অপেক্ষা করছেন কখন আসলে বৃষ্টি শেষ হবে, কখন আসলে খেলা শুরু হবে। তো দেখা যাক সজল সবশেষ কখন কি হয়, খেলা আদৌ হয় কিনা। সজল। দর্শক, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার যে প্রথম ওয়ানডেটি রয়েছে, বৃষ্টির কারণে সেটি সংশয় দেখা দিয়েছে। স্টেডিয়াম থেকে সেখানকারই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল থেকে ঢাকা সহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে যাচ্ছে, এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুল জুয়েল। সার্বিক অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঠিক শান্তিনগর এলাকাতে। তো এখানকার এলাকাবাসীর সাথে আমার কথা হচ্ছে। তো তারা বলছেন যে এই শান্তিনগর এলাকার এখন দৈনন্দিন জীবনের বসবাস পরিস্থিতি এখন অশান্তিতে পরিণত হয়েছে। আপনি জানেন যে গতকাল থেকে মুষলধারে থেমে থেমে বৃষ্টি চলছে, যার ধারাবাহিকতা সকাল থেকেও এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে কিন্তু যে পুরো রাস্তার উভয় পাশেই কিন্তু এই থই থই পানি। এখানে থেমে থেমে রিক্সা আসছে এবং রাস্তার যে চওড়া যে রাস্তাটা, এই রাস্তার এক পাশে আসলে এই যে ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং অন্যদিকে শুধুমাত্র যানবাহন চলাচল করছে। কারণ আপনি জানেন যে গোটা রাজধানী জুড়ে ওয়াসার বেশ কিছু সংস্কার কাজ চলছে এবং ওগুলোকে ঘিরে এই রাস্তার মাঝে মাঝে কিন্তু বেশ কিছু গর্ত রয়েছে, যে কারণে রাস্তার এক সাইডে আসলে মূলত গাড়িগুলো চলছে, যেদিকে পানিটা একটু কম থাকে। আর আপনি জানেন যে এই এলাকাতে মূলত বেলি রোড সহ আশেপাশের এলাকাতে বেশ কিছু শপিং মল আছে। সামনে যেহেতু ঈদ আর মাত্র কয়েকদিন বাকি, তো এর ফলেই তার উপরে আজকে শুক্রবার, তো সকাল থেকেই কিছু ক্রেতারা এসেছিলেন যে তাদের পছন্দের জিনিসগুলো কেনার জন্য। তো সেরকম সুযোগ তাদের হয়ে ওঠেনি। আসলে এই মূলত এই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার জন্য বলা যায় যে তারা বিড়ম্বনার শিকার হয়েছেন। তো এছাড়া আমরা ট্রাফিকের ব্যবস্থার সাথে, ট্রাফিকের যারা দায়িত্বে ছিলেন তো তাদের সাথে কথা বলেছি। তো তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে মূলত হলো যে এই জলাবদ্ধতার কারণে আসলে যে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, যে একটু বাড়তি চাপ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটু বাড়তি তাড়াহুড়ো ছিল, যে কারণে আসলে কিছুটা বাড়তি বেগ পোহাতে হয়েছে। আর আরেকটি বিষয় সেটা হলো যে সজল, আপনি জানেন যে এই গাড়িগুলোতে এই বৃষ্টির পানি একটু বৃদ্ধি পাওয়ার ফলে যেটা হয়েছে যে ওই অনেক সময় যে গাড়ি বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা আমরা দেখেছি। সিএনজি বন্ধ হয়ে গেছে এবং অনাকাঙ্ক্ষিত কিছু রাস্তার মাঝে গর্ত থাকার ফলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক রিক্সাকেও বিপাকে পড়তে হয়েছে। একই সাথে যাত্রীদেরও কিন্তু আমরা বিপাকে পড়তে দেখেছি। তো মোটামুটি বলা চলে যে ট্রাফিক পুলিশদের সহায়তায় মোটামুটি যান চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ভোগ থেকে কিন্তু শান্তিনগরের মানুষ এখনই মুক্তি পাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা যে নতুন নবনির্বাচিত যে মেয়র আছেন তো তার হস্তক্ষেপ কামনা করেছেন। তো সজল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর শান্তিনগর এলাকা থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। চলে যাচ্ছি পরের সংবাদে। বলিভিয়ান প্রতিষ্ঠান ইএল ভেইভেন এসআরএল সূর্যমুখী তেলের আড়ালে শত কোটি টাকা মূল্যের কোকেনের চালান উরুগুয়ে হয়ে বাংলাদেশে পাঠিয়েছিল। আর এই কোকেনের চালান আনা হয় কসকো শিপিং এর দুটি জাহাজে করে। গ্রেফতারকৃতরা 4 জন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশকে। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে কোকেনের চালান আনার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড এবং বলিভিয়া অবস্থানরত আরও 7 জনকে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে 3টি দেশে তদন্ত দল পাঠানোর জন্য আদালতে আবেদন জানাবে পিপি। বিস্তারিত কমলদের রিপোর্টে।
গত 6 দিন ধরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোকেন আনার ঘটনায় গ্রেপ্তারকৃত 4 জনকে। টানা জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি প্রমাণপত্র পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। মূলত বলিভিয়া থেকে একটি ট্রাক যোগে কোকেনের চালান নিয়ে যাওয়া হয় উরুগুয়েতে। উরুগুয়ের মন্টেভিও বন্দর থেকে এসব কোকেন তোলা হয় এমবি কস্কো চায়না 064 ই জাহাজে। এটার মালিক হচ্ছে ইএল ভেভেন নামে একটা কোম্পানি। সেই কোম্পানিটা এই মালটা শিপমেন্টের জন্য চুক্তিবদ্ধ হয় প্রথমে বলিভিয়াতে। উরুগুয়েতে এটা শিপে ওঠে এবং শিপে উঠে এটা জাহাজের মাধ্যমে কস্কো শিপিং লাইনের একটা জাহাজের মাধ্যমে এটা যায় হচ্ছে সিঙ্গাপুরে। প্রথমে সিঙ্গাপুরে, পরে ফিডার ভেসেলের মাধ্যমে এটা চিটাগাং পোর্টে আসে এবং চিটাগাং পোর্টে এটা খালাস হয়। কোকেনের এই বিশাল চালান বাংলাদেশে আনার সাথে সম্পৃক্ত দেশি বিদেশি সবাইকে চিহ্নিত করেছে তদন্তকারী গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ভারতে রয়েছে রাজু সহ 2 জন, ব্রিটেনে বকুল মিয়া সহ 4 জন ও বলিভিয়ায় 1 জন। আমি আদালতের কাছে দরখাস্ত করব যে ওই তিনটা দেশে আপনার এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য একটা তদন্ত টিম পাঠানোর জন্য। কারা কারা এটার সাথে সম্পৃক্ত এটা বের করতে হলে আমরা একটা তদন্ত টিম গঠন করতে হবে। এদিকে উদ্ধারকৃত কোকেনের আলামত পরীক্ষার জন্য আদালতে ইতিমধ্যে আর্মড ফোর্সেস ল্যাবরেটরি, সিআইডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষার নির্দেশ দিয়েছে। যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে এটা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করার প্রয়োজন আছে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এটা ইন্টারপোল বা জাতিসংঘের বিশেষজ্ঞদের দিয়ে যাতে পরীক্ষা করেন সে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, এটা আদালতে নির্দেশ প্রদান করেছে। গত 8 জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের আড়ালে আনা কোকেন চালানটি ধরা পড়ে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। আর বন্দর থানায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর আদাবর এলাকা থেকে 25 লাখ টাকা মূল্যের জাল নোট এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গত রাত 10টার দিকে বায়তুল্লামান হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় জামিলা আক্তার মনিজা এবং হামিদুর রহমানকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, হামিদুরের ফ্ল্যাটটি ছোটখাটো টাকশাল হিসেবে ব্যবহার করা হতো। মনিজা ও হামিদুর স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঢাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অনেক দিন থেকেই জাল নোট তৈরি করে আসছিল। ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট বাজারে সরবরাহ করছিল। এ কাজে প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইকেল ব্যবহারও করত তারা। এই গ্রুপের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে টাকাটা যখন তারা বাজারে ছাড়ে সেখানে তারা বিভিন্ন কাভারেজ নিচ্ছিল। লাইক মোটরসাইকেলের মধ্যে তারা প্রেস লেখা মোটরসাইকেল ব্যবহার করছিল, তারা ভুয়া আইডি কার্ড, সাংবাদিক আইডি কার্ড ব্যবহার করছিল এবং যথেষ্ট গোপনীয়তা তারা রক্ষা করছিল, অনেকটা কাট-আপ পদ্ধতির মতো, যে আপনি একে ধরলে দ্বিতীয় ব্যক্তিকে আর ধরতে পারবেন না। মন্ত্রিপরিষদ থেকে সৈয়দ আশরাফুল ইসলামের অব্যাহতি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ বিষয়ে কয়েকজন মন্ত্রী আগে থেকে জানতেন বলেও জানান তিনি। সকালে সিলেটের কাজীর বাজার ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রিপরিষদের পরিবর্তন এটা প্রাইম মিনিস্টারের এখতিয়ার, প্রাইম মিনিস্টার করেছেন। আশরাফ সাহেবের যে পোর্টফোলিও পরিবর্তন হবে সেটা অবশ্যই আমরা কয়েকজনে জানতাম, কিন্তু একটু রিকনস্ট্রাক্ট হবে, কিন্তু কিভাবে হবে বলা মুশকিল। স্থানীয় সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা রিয়েলি ফাংশন উইদাউট এ মিনিস্টার ফর এ লং টাইম। সরকারকে দুর্নীতিবাজ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সাবেক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফের নয়, মানুষ বর্তমান সরকারের অব্যাহতি চায়। বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আপনারা সৈয়দ আশরাফকে অব্যাহতি দিয়েছেন, কিন্তু সমগ্র জাতি আপনার অব্যাহতি চায়, এই সরকারের অব্যাহতি চায়, এই দুর্নীতিবাজ সরকারের অব্যাহতি চায়। আপনার অর্থমন্ত্রী তিনি বলেছেন দুর্নীতির কারণে প্রতি বছর ক্ষতি 45,000 কোটি টাকা। আপনারা সব সাধু। ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর তাই কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো। শুক্রবার ছুটির দিন হয় কেনাকাটার চিত্র আরো জমজমাট। বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে সকাল থেকেই ক্রেতারা আসতে শুরু করেন শপিং মল ও মার্কেটগুলোতে। অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতা উপস্থিতি অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে শপিং মলগুলোতে। দুপুরের পরের ভিড় এড়াতে সকালেই কেনাকাটা করতে এসেছেন বলে জানিয়েছেন বেশিরভাগ ক্রেতারা। বেচাকেনার হার বেশি ভালো বলেও জানিয়েছেন বিক্রেতারা। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা ও বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা।
প্যান্টের কোয়ালিটি এখানে এবার গতবারের তুলনায় ভালোই লাগতেছে, আর বাইরের কিছু প্যান্ট দেখতেছি, এগুলো নেওয়ার ইচ্ছা আছে। পাঞ্জাবি, পায়জামা, টুপি, আতর, সব গেঞ্জি। প্রচন্ড ভিড় সব জায়গাতেই। কেনার উদ্দেশ্য মূলত বাচ্চার পাঞ্জাবি কাপড় চোপড় কিনলাম, ওর জন্য পাঞ্জাবি কিনলাম। আমাদের জন্য কিছু জাস্ট গেঞ্জি টেঞ্জি এগুলো, টুপি এগুলো কিনবো আর। ক্রেতারা সবসময় অভিযোগ করে যে সব জিনিসের দাম বেশি, আসলে আমরা সীমিত লাভ করেই মালগুলো বিক্রি করতেছি। আমাদের সীমিত লাভ হইলেই আমরা সেল করে দিই। আমাদের অনেক মাল তো, আমরা সব মিলিয়ে বেচলে আমাদের একটা অ্যামাউন্ট চলে আসে। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মূসক দিবস 2015। সকালে রাজধানীর সেগুন বাগিচায় উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাটি জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এবারের মূসক দিবসের প্রতিপাদ্য বিষয় সময় মতো মূসক দেব, দেশ গড়ায় অংশ নেব। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান সহ কর্মকর্তা কর্মচারীরা এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার আগে দেয়া এক বক্তব্যে করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং কর দিতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও সেবার মান উন্নয়নের তাগিদ দেন অর্থ প্রতিমন্ত্রী। দু সালে সার্ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য পাকিস্তান সফর করতে সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাশিয়ার উফায় দ্বিপক্ষীয় বৈঠকে মোদীকে সফরের আমন্ত্রণ জানান নওয়াজ। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে এ বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয় বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী জাকিউর রহমান লাখভিকে ছেড়ে দেওয়ার বিষয়টি আলোচনায় মোদী জোর দিয়ে তুলে ধরেন। তবে গত বছরের আগস্ট থেকে স্থগিত থাকা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরুর ব্যাপারে দু নেতার মধ্যে আলোচনা হয়নি বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া নৈশভোজে সাক্ষাৎ হয় নওয়াজ ও মোদীর। 2014 সালের নভেম্বরে নেপালের সার্ক সম্মেলনে দু নেতা সাক্ষাৎ করলেও দ্বিপক্ষীয় বৈঠক করেননি। টেনিসের খবর, মারিয়া শারাপোভাকে হারিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে তার প্রতিপক্ষ এবারের আসরে চমক দেখান স্প্যানিশ খেলোয়াড় গারবাইন মুগুরুজা। সেমিফাইনালে আগনিয়েস্কা রাদওয়ানস্কে হারিয়ে প্রথমবারের মতো কোনো বড় আসরের ফাইনালে উঠেছেন মুগুরুজা। লন্ডনের গ্রাস কোর্টে মেয়েদের এককের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন দুই চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা ও শারাপোভা। যদিও শারাপোভার চেয়ে অনেকটাই এগিয়ে থেকেই সেমিফাইনালে কোর্টে নামেন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। কেননা এর আগে শারাপোভার বিপক্ষে 16 বারের জয় পেয়েছেন এই মার্কিনী। তাই নিজের ষষ্ঠ উইম্বলডন শিরোপা জয়ের আগে সেমিফাইনালে রাশিয়ান শারাপোভাকে পাত্তাই দেননি সেরেনা। সরাসরি সেটে শারাপোভাকে 6-2, 6-4 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন সেরেনা। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে চমক দেখান স্প্যানিশ খেলোয়াড় গারবাইন মুগুরুজা। 2012 সালের উইম্বলডন ফাইনালিস্ট রাদওয়ানস্কার বিপক্ষে অঘটন ঘটিয়ে 6-2, 3-6 ও 6-3 গেমে জয় পেয়ে প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন মুগুরুজা। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত 23 জনের লাশ হস্তান্তর, আহত প্রায় অর্ধশত, আটক 8, তদন্ত কমিটি গঠন। সৌদি আরবের মাজমায় সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ নিহত 9, আহত 27, হতাহতরা সবাই পরিচ্ছন্নতা কর্মী। ট্রেনের আগাম টিকিট কিনতে আজও ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়, বিআরটিসির আগাম টিকিট বিক্রিতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ভিড় বেড়েছে দর্জি বাড়িতেও। এবং মিরপুরে খারাপ আবহাওয়ায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ওয়ানডে নির্ধারিত সময় শুরু হওয়া নিয়ে সংশয়, হতাশ টাইগার সমর্থকরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।